নমস্কার। আপিলা চাপিলার 14 নম্বর পর্বের প্রথম অংশটি গতকালের ভিডিওর মধ্যে পাঠ করেছিলাম। আজকে 14 নম্বর পর্বের শেষ অংশটুকু পড়ব। ওয়াশিংটন থেকে যেবার জ্যামাইকা গিয়েছিলাম, ক্রিকেটে আমার দুরন্ত আগ্রহ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইনিংস শুরু করিয়ে অ্যালান রের সঙ্গে পরিচয় হলো। তিনি আমাকে খুব যত্ন করে কিংস্টন ক্রিকেট মাঠ তথা প্যাভিলিয়ন ঘুরিয়ে দেখালেন। আমি তখন থেকেই শিএলআর জেমসে নিমজ্জিত। তার রচনাদি ছেনে ক্রিকেটের সঙ্গে জাতীয়তাবাদ ও সাম্যবাদের অঙ্গাঙ্গী সম্পর্ক আবিষ্কার করতে মোহিত হচ্ছি। ক্যারিবিয়ান অঞ্চল নিয়ে আগ্রহ গভীর থেকে গভীরতর। ওয়াশিংটনে থাকাকালীনই গায়নার জননায়ক ছেদি জগন একবার ঘুরে গেলেন। কিছুদিন আগে তিনি গায়নায় ক্ষমতাচ্যুত হয়েছেন। ইংরেজরা তাদের চিরাচরিত প্রথায় ভাগ করে শাসন করো নীতি প্রয়োগ করে ওই রাষ্ট্রে সাময়িকভাবে হলেও ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে কৃষ্ণবর্ণ সম্প্রদায়ের বিসংবাদ খুঁচিয়ে তুলতে সাফল্য অর্জন করেছে। ছেদি জগন আপাতত ক্ষমতাচ্যুত, তার দল দ্বিখণ্ডিত। আমাদের ছাত্র গায়নার এক বড় আমলার সঙ্গে এসে ঢালাও আড্ডা দিয়ে গেলেন। পৃথিবীর সর্বত্র শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনগণের সমস্যা নিয়ে অনেক কথা হলো, সামগ্রিকভাবে লাতিন আমেরিকার সমস্যা নিয়েও। বেশ কয়েক বছর তার সঙ্গে যোগাযোগ অক্ষুণ্ণ ছিল। চীনের সঙ্গে গোলমাল ঘটার অনেক আগেই মনস্থির করে ফেলেছি দেশে ফিরবই। কলকাতায় ফেরার জন্য একটি আলাদা মনোবাঞ্ছা পুঞ্জিত ছিল। হঠাৎ দেশ থেকে কেটি চণ্ডী নামে এক ভদ্রলোক দেখা করতে এলেন। নামে চিনতাম, হিন্দুস্তান লিভারের প্রথম ভারতীয় ডিরেক্টরদের অন্যতম, আইন বিশেষজ্ঞ। তার ব্যক্তিগত প্রাচীন ইতিহাসের খানিকটাও আমার জানা ছিল। ভদ্রলোক লন্ডনে ছাত্রাবস্থায় ঘোর কমিউনিস্ট ছিলেন। কৃষ্ণ মেননের সঙ্গে ইন্ডিয়া লীগ করতেন। পাশাপাশি হ্যারি পলিট, রজনী পালমা দত্তদের শিষ্য। ভারতীয় ছাত্রদের কত দ্রুত লালে লাল করে ফেলা যায় তা নিয়ে চণ্ডীর উদয়াস্ত শ্রম সাধনা। হয় পরমেশ্বর হাকসার নয় জ্যোতি বসুর মুখে শুনেছি। লন্ডনে তখন যারা সাম্যবাদ সাধনা করতেন তাদের মধ্যে চণ্ডীর গলার টাই সবচেয়ে উগ্র লাল। সব পাখি ঘরে ফেরে। চণ্ডীর মতো বেশ কয়েকজনও দেশে ফিরে গৃহপালিত শাবক বনে যান। লিভারের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে উঁচু পদের কাজ সংগ্রহ করে সুখী সম্ভ্রান্ত জীবনযাপন। তবে ঈষৎ বিবেক দংশন। চণ্ডী মুম্বাই শহরে ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেন। তাদের পয়সা কড়িও জোগাড় করে দিতেন, যে বন্ধুরা কমিউনিস্ট থেকে গেছেন তাদের সঙ্গে। অন্তত প্রথম দিকে তার মেলামেশা অব্যাহত ছিল। দুবার কৃষ্ণ মেনন মুম্বাই থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন। চণ্ডী তার বয়স্যদের নিয়ে প্রাক্তন গুরুর হয়ে প্রচুর খেটেছিলেন। হিন্দুস্তান লিভার থেকে শিগগিরই অবসর গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার। আহমেদাবাদ ও কলকাতায় দুটো ভারতীয় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন। কলকাতাস্থ ইনস্টিটিউটের জন্য চণ্ডী ডিরেক্টর মনোনীত হয়েছেন। তিনি মার্কিন দেশ সফরে এসেছেন। নানা বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যা প্রতিষ্ঠান ঘুরে তার ইনস্টিটিউটের জন্য শিক্ষক সংগ্রহের তাগিদে। ছাত্রাবস্থায় লন্ডনে থাকাকালীন ড্যানিয়েল থর্নারের সঙ্গে ওর বন্ধুত্ব, যা আজীবন অটুট ছিল।
হয়তো থর্নারের কাছেই আমার কথা শুনেছেন, নয়তো অন্য কারো সূত্রে। ওর ভীষণ আগ্রহ আমার সঙ্গে দেখা করার। কদিন ধরে আমার শরীরে জল বসন্তের গুটি বেরিয়েছে। মার্কিন দেশটা মাটির, সেখানেও জল বসন্ত হয়। আমি ওকে আমার অ্যাপার্টমেন্টে আসা থেকে নিরস্ত করার অনেক চেষ্টা করলাম। চণ্ডী আসবেনি। দীর্ঘক্ষণ কথা হলো, অনেক সুবিধাদির আশ্বাস দিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে নয়, ম্যানেজমেন্ট তত্ত্বে আমার আদৌ বিশ্বাস বা আগ্রহ নেই, কিন্তু আমরা কলকাতায় স্থিত হতে ব্যগ্র। স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, পরীক্ষা করে দেখাই যাক না 2-1 বছরের জন্য। চণ্ডী জল বসন্তের গুটিকার ছোঁয়া এড়িয়ে প্রসন্ন চিত্তে ফিরে গেলেন কলকাতায় বরানগরের মরকতকুঞ্জে সদ্য স্থাপিত ইনস্টিটিউটে। পরের বছর 1 মার্চ যোগ দেওয়ার প্রতিশ্রুতিতে আবদ্ধ রইলাম। জানুয়ারির মাঝামাঝি মার্কিন দেশ ছেড়ে ঢিমে তালে দেশে প্রত্যাবর্তন। বিলেতে সপ্তাহখানেক, ফরাসি দেশে দিন 10, সুইজারল্যান্ডে কয়েকটা দিন, ইতালিতে আরও কয়েকটা, তারপর জেনোয়া থেকে লয়েড ট্রিস্টিনোর জাহাজে চেপে মুম্বাই মুখ। থর্নারে ততদিনে প্যারিস চলে এসেছেন। ড্যানিয়েলের উপরোধে সর্বনে 1-2 ইংরেজি ভাষায় বক্তৃতা, সব জায়গাতেই প্রচুর বন্ধুবান্ধব ছড়ানো। দেশে ফেরার আগে 1.5 মাস নিরবচ্ছিন্ন আড্ডার প্রবাহ। জেনোয়া থেকে মুম্বাই যাত্রাপথে ভিক্টোরিয়া জাহাজের 1 রাত্রির জন্য করাচি বন্দরে অবস্থান। খুরশিদ করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। ওর বাবা শহরে মস্ত বাড়ি তুলেছেন। বাবা মা ভাই বোনে গম গম সুখী সংসার। আমাদের বন্দর থেকে গ্রেপ্তার করে বাড়ি নিয়ে গেল। বাবা মা ভাই বোনের সঙ্গে আলাপ করিয়ে দিল। খুরশিদের বাবা মা দুজনই স্নেহ ও সৌজন্যের নির্ঝরে আমরা অভিভূত। ব্যবসাদার সপ্রতিভ এক ভদ্রলোককে খুরশিদের 5-4 মাস খাটতে দেখলাম। 2 মাস বাদে কলকাতায় ও চিঠি পেয়ে জানলাম সেই রাজা হায়দারকেই সে শাদি করছে। মুম্বাইতে অবতরণ। চার্চিল চেম্বার্স, ইকোনমিক উইকলির আড্ডা, শচীনদার সম্মোহ। আতিথ্যের স্নেহ বিলানোয় ন্যূনতম ত্রুটি নেই, কিন্তু খাজনা দিতে হতো। প্রায় প্রতিদিন ইকোনমিক উইকলির জন্য বসবার ঘরের এক কোণে বসে সম্পাদকীয় রচনা তৈরি করা। এখন বুঝতে পারি সেরকম লেখাতে মজানো হয়েছিল বলেই শেষ পর্যন্ত লেখক বৃত্তিতে খানিকটা উত্তীর্ণ হতে পেরেছি। অবশেষে কলকাতা চীনকে যুদ্ধে আহ্বানের জের তখনও চলছে। কেন্দ্রীয় বাজেটে বিস্ফারিত ঘাটতি, সমস্ত জিনিসপত্রের মূল্যবান ঊর্ধ্বগামী। প্রধান বিরোধী দল কমিউনিস্ট পার্টির বহু নেতাই যেহেতু কারারুদ্ধ, প্রতিবাদ আন্দোলন স্তব্ধ। যে কমিউনিস্টরা বাইরে আছেন তারা অনেকেই সরকারকে তোয়াজ করতে সদা ব্যস্ত। দেশে ফেরার মাস 2 মধ্যে কি কাজে দিল্লি যেতে হয়েছিল, রাতের বিমানে কলকাতা ফিরছি। তখন নিশীথ বিমান ডাকের পত্তন হয়ে গিয়েছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, মাদ্রাজ থেকে 4টি বিমান ডাক নিয়ে মধ্যরাতে নাগপুর পৌঁছত। নাগপুরে 4 শহরের ডাক প্রতিবিনিময় করে যথাযথ বিমানে বস্তাবন্দি করা হতো। প্রত্যুষে বিমানগুলি নির্দিষ্ট শহরে ফিরত। দিল্লি থেকে আমার এক সহযাত্রী, এক বিখ্যাত সাংবাদিক, একদা অধ্যাপক ও কমিউনিস্ট, তার স্ত্রী সে সময় সংসদে পশ্চিমবাংলা থেকে নির্বাচিত সদস্যা, মহিলাও মুম্বাই না মাদ্রাজ থেকে কলকাতা ফিরছিলেন। নাগপুর থেকে তাই আমরা একসঙ্গে দমদম পৌঁছলাম। গাড়ি করে তাদের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে দিলাম। তারা দুজনেই কট্টর দক্ষিণপন্থী কমিউনিস্ট। কয়েক সপ্তাহ আগে বাঁকুড়া জেলায় বিধানসভার একটি উপনির্বাচন হয়েছে, তাতে কমিউনিস্ট প্রার্থী দাঁড় করিয়েছিল। ভূপেশ গুপ্ত নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। অনেক ভোটে কমিউনিস্ট প্রার্থী পরাজিত হয়েছেন। সাংসদ মহিলা আমাকে সুতীব্র কণ্ঠে জানালেন, এই বিপর্যয়ের জন্য সম্পূর্ণ দায়ী ভূপেশবাবু। তিনি প্রচারে গিয়ে প্রকাশ্যে কমিউনিস্ট রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। এর চেয়ে বড় অবিমৃষ্যকারিতা কিছু হতে পারে না। আমি নির্বাক হয়ে শুনলাম, কমরেডদের বন্দিত্ব থেকে মুক্তি জানানো কমিউনিস্ট নেতার পক্ষে মস্ত অকর্তব্য। এই প্রজ্ঞালাভের সঙ্গে আরও নানা দিকেও জ্ঞানের সরাকা উদ্দীপিত হলো।
বেকার সমস্যা ক্রমবর্ধমান, মূল্যবান চড়ছে, আন্দোলন স্তব্ধ, হাজার হাজার রাজনৈতিক কর্মী বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। আর আমি কচিকাচাদের বাক্সওয়ালা জীবনে পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে মাস্টারিতে যোগ দিয়েছি। এরকম স্ববিরোধিতা নিয়েই আমাদের ভারতবর্ষ। উঠতি ম্যানেজারদের পড়ানোর গ্লানি থেকে সামান্য রেহাই পেতে সপ্তাহে একদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে মরকতকুঞ্জের প্রায় লাগোয়া যার অবস্থান পড়াতে যেতাম, তাতে চিত্ত ভরত না। স্বীকার করতে হয়, চণ্ডী কথার খামতি করেননি। পর্যাপ্ত বেতন ভাতার ব্যবস্থা করেছেন আমার জন্য। সেই সঙ্গে মধ্য দক্ষিণ কলকাতায় হাঙ্গারফোর্ড স্ট্রিটে মিন্টো পার্কের গা ছোঁয়া চমৎকার বিশাল সরকারি ফ্ল্যাটের উপচার, অনেকগুলি ঘর, দক্ষিণে পার্কের পুকুর, গাছপালা, লিফট নেই, হেঁটে উঠতে হয়। কিন্তু চারতলায় শেষতলা বলে সিঁড়ি বেয়ে উঠে ছাদটার পুরো অধিকারও আমাদের। ম্যানেজমেন্ট শাস্ত্রে আমার বরাবরই প্রবল অনীহা। যতই বছর গড়িয়ে গেছে, অর্থশাস্ত্র সম্পর্কেও প্রায় সমান বিতরাগ জন্মেছে। যা ইতিপূর্বে উল্লেখ করেছি, পড়াতে আমার ভালোই লাগতো এবং পাঠ্য বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীদের আগ্রহ সঞ্চার করতে মোটামুটি সফল হতাম। তবে অর্থনীতি বিজ্ঞান এত দ্রুত গত 50 বছরে চেহারা চরিত্র পাল্টেছে এবং এত বেশি গণিত ভিত্তিক হয়েছে, যা আমাকে ক্রমশ তিতিবিরক্ত করে তুলছিল। একটি কিম্ভূত সূত্র কল্পনা করে তার অবয়বে আরও আজব শাখা প্রশাখা জড়িয়ে প্রচুর অঙ্কের কুণ্ডয়ন সম্ভব, অনেক উদ্ভট সিদ্ধান্তও পৌঁছানো সম্ভব, কিন্তু আসল পৃথিবীর সমস্যা আদির সঙ্গে এ ধরনের চর্চার সম্পর্ক অতীব ক্ষীণ। একটু একটু করে আমার সন্দেহ গাঢ়তর হয়েছে। অসফল পদার্থবিজ্ঞানী বা গাণিতিকরা নতুন রোমাঞ্চের সন্ধানে অর্থনীতির প্রাঙ্গণে ইদানিং বেশি করে উপনীত হচ্ছেন। কোনো ছুতো ধরে পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে অঙ্ক কষছেন, বাহবা কুড়োচ্ছেন। কম্পিউটার যন্ত্রের প্রসারের ফলে এ ধরনের ব্যসনে এখন ডাল ভাতের মতো। কিন্তু এই গোছের অঙ্ককেলির সামাজিক সার্থকতা জোর গলাতেই বলবো প্রায় শূন্য। আরও যা সমস্যা দেখা দিয়েছে, অর্থনীতিবিদরা অনেকেই বিশেষ মুদ্রাদোষের শিকার হয়েছেন। তারা জানেন বাস্তব জগতের সমস্যাদি গাণিতিক উপপাদ্যের মতো একমাত্রিক বা সহজ নয়। যে কোনো দেশের আভ্যন্তরীণ অর্থব্যবস্থায় তথা বহির্বাণিজ্যে নানা জটিলতা ও অসামঞ্জস্য জড়ানো। যেহেতু অর্থনীতিবিদরা এই অনিশ্চিত অর্থব্যবস্থা বিশ্লেষণ করে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেন না, ধরে নেন আসল পৃথিবীর চেহারা যাই হোক না কেন, তারা কতিপয় অদ্ভুত কিম্ভূত শর্তের উপর নির্ভর করে বিবিধ সিদ্ধান্তে পৌঁছবেন। বাস্তবকে উপেক্ষা না করলে পণ্ডিতই ঠিক ফলানো যায় না। বরাবরই মনে হয়েছে এটা ছেলে খেলা, মেধা ও সময়ের অপচয়। শুধু তাই নয়, সমাজশুদ্ধ সবাইকে বিপথে পরিচালনা। তবে সেই যে মার্কস কবে মন্তব্য করে গিয়েছেন, সমাজ ব্যবস্থার চূড়োয় যারা বসে আছেন তাদের মতামতই সর্বমুহূর্তে গোটা সমাজের নিদান বলে মেনে না নিয়ে উপায় নেই। গত 10-12 বছরের ঘটনাবলীর পরিণামে এখন মার্কিন প্রভুরা গোটা পৃথিবীর উপর মরুলি করছেন। তারা বান করেন মুক্ত নাকি অবাধ প্রতিযোগিতায় বসুন্ধরার সার সত্য, যদিও বাস্তবে আদৌ তা নয়। এই ভান নিষ্কাম সাধনা নয়, তা থেকে আখেরে পুঁজিপতি ব্যবসাদারদের অঢেল সুবিধা। মার্কিন প্রভুরা তাদের তত্ত্ব আমাদের উপর চাপাচ্ছেন, দেশওয়ারি কর্তা ব্যক্তিরা বিগলিত, সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। 60-এর দশকের গোড়া থেকেই মুক্ত প্রতিযোগিতা তথা অবাধ বাণিজ্য তত্ত্ব সম্পর্কে আমি মোহমুক্ত। প্রথম পর্বে কয়েক বছর যদিও প্রচুর গণিত চর্চার প্রয়াস করেছি এবং অধ্যাপক টিনবার্গেনের অনুপ্রেরণায় ভেবেছি যে অঙ্কের মধ্যবর্তীতাতেই অর্থব্যবস্থার খোল নলচে পরিবর্তন সম্ভব। নেশা কাটাতে তেমন সময় লাগেনি। ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়েদের প্রথাগত অর্থনীতিতে রপ্ত করাবার চেষ্টা করতাম, অথচ সঙ্গে সঙ্গে এটাও বুঝতাম এক ধরনের অসাধুতার সঙ্গে নিজেকে যুক্ত করছি। এই উপলব্ধি হেতুই সম্ভবত নিজেকে খুব বেশি দিন অর্থশাস্ত্র অধ্যাপনার গণ্ডিতে টিকিয়ে রাখতে পারিনি। ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ঢোকবার অন্যতম সুফল ও কুফল, কার্যসূত্রে এন্তার শিল্পপতি ব্যবসাদারদের সঙ্গে আলাপ পরিচয়, বেসরকারি মালিকানায় ম্যানেজমেন্ট রূপে বৃত আছেন এমন অনেকের সঙ্গেও। কলকাতার ইনস্টিটিউটে তো পড়াতে হতোই, তাছাড়া নানা সময়ে মুম্বাই,
ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, শ্রীনগর ইত্যাদি শহরে শৌখিন পাঁচতলা হোটেলে স্বল্পমেয়াদী পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে বাক্সওয়ালাদের কাছে বক্তৃতা দেওয়া। ভারতীয় অর্থব্যবস্থায় যাদের কবজা, তাদের মতামত, মানসিকতা, চালচলনের আটঘাট একটুতেই জানা হয়ে গেল। আমার শ্রদ্ধা বাড়ল না, বরং কমল। এরা অবাধ প্রতিযোগিতার মঞ্চে গভীর আস্থা রাখেন, কিন্তু তা তোতা পাখির চিরাচরিত বয়ানের অভ্যাস। আসলে এরা সর্বদাই চান সরকার তাদের সব কিছু জুগিয়ে দেবেন, তারপর তারা তেড়ে মেরে ডান্ডা যাবতীয় বাধা বিঘ্ন করে দেবেন ঠান্ডা। ইনস্টিটিউটের বিভিন্ন পাঠ্যক্রমে কিছু কিছু সরকারি শিল্প ও বাণিজ্য সংস্থার ম্যানেজাররাও যোগ দিতেন। সুতরাং দুই শরিকের ম্যানেজারদের গুণাবলীর তুলনামূলক বিশ্লেষণে যথেষ্ট সুযোগ ঘটেছিল। যে সিদ্ধান্তে সে সময় পৌঁছেছিলাম তা পরিশোধনের আর দরকার হয়নি। এই 4 দশক বাদেও প্রত্যয়শীল আছি। সরকারি সংস্থার ম্যানেজাররা বুদ্ধিতে, প্রতিভায় ও কর্মকুশলতায় কোনো অংশে সরকারি ম্যানেজারদের চেয়ে অপকৃষ্ট নন। তবে হ্যাঁ, বেসরকারি মালিকানার ছত্রতলবর্তী ম্যানেজাররা মদ গিলতে অনেক বেশি ওস্তাদ। বেচারি সরকারি সংস্থার ম্যানেজাররা হয়তো তেমন ধারা সুযোগ পেতেন না, এখনো পান না। আগেও যা ছিল এখনো তাই। সরকার পরিচালিত আর্থিক প্রতিষ্ঠানগুলি থেকে পয়সা কড়ি না ঢাললে, সরকার থেকে বরাত না দিলে বেসরকারি খাতেও বিনিয়োগ অবরুদ্ধ গতি হতে বাধ্য। পুঁজিপতি হিসাবে বড়াই করেন যারা, তাদের তো মুখ্য ভূমিকা পরের ধনে পোদ্দারির। এখন স্মৃতিচারণ করতে গিয়ে একটু বিবেক দংশনে ভুগছি। বাক্সওয়ালাদের পড়াতে ওই কবছর কি পরিমাণ সময় আজে বাজে কাজে নষ্ট করেছি। শিল্পপতি গোছের ব্যক্তিবৃন্দের সঙ্গে অলস গল্পে, অর্থহীন খাওয়ায়, আলোচনায়, কখনো কখনো স্রেফ তাস পিটিয়ে। তাসের নেশা বোধহয় বংশগত। নিজের বাবাকে পেশেন্স খেলে ঘন্টার পর ঘন্টা অতিবাহন করতে দেখেছি। আমার মধ্যেও কিছুদিন কন্ট্রাক্ট বীজে নেশা চেপেছিল। ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পড়ানোর চাপ থেকে অপব্যয়ের সময় অনেক বেশি। তাই সহযোগীদের সঙ্গে সকাল দুপুর সন্ধ্যে তাসের আসর নিত্যকর্মে দাঁড়িয়ে গিয়েছিল। শিল্প ব্যবসায়ী মহলের কেষ্টবিষ্টুদের সঙ্গেও প্রচুর খেলেছি কয়েকটা বছর, যেমন চরতরাম সম্প্রদায়ের সঙ্গে, কিংবা শান্তিপ্রসাদ জৈন ও তার স্ত্রী রামকৃষ্ণ ডালমিয়া দুহিতা রমা জৈনের সঙ্গে। ব্রিজের প্রতিভা দিয়ে যদি বিচার করতে হয়, ডালমিয়া দুহিতা অতি সহজেই নিজের স্বামীকে এক হাটে কিনে আর এক হাটে বিক্রি করতে আসতে পারতেন। একবার শ্রীনগরে কি পাঠ্যক্রম পড়াতে গিয়ে কর্ণ সিংহের সঙ্গে আলাপ। তিনি তখন ওখানকার রাজ্যপাল। ওর শখ হলো আমাদের কয়েকজনের সঙ্গে ব্রিজ খেলবেন বাজি ধরে। আমরা পুরনো পাপী, কর্ণ সিং বেচারা মানুষ, অনেক টাকা ওর কাছে থেকে জিতে এনেছিলাম। এতটুকু বিবেক দংশন হয়নি। তবে কর্ণ সিং নিপাট ভদ্রলোক, তখন থেকেই দাদা বলে সম্বোধন করতেন। রাজ্যসভাতেও সেই অভ্যাস তার বজায় ছিল। আপিলা চাপিলার 14তম পর্বের শেষ অংশটুকু পড়লাম। আমি আগেও বারবার বলেছি যে এতক্ষণ পর্যন্ত আমি আপিলা চাপিলা যা পড়েছি সবই দেশের এবং পৃথিবীর অন্যান্য দেশে একদম টপ মোস্ট লেভেলের লোকেদের কথাবার্তা, তাদের ভাবনা চিন্তা, তাদের কাজকর্ম, তাদের পরিচিতি, তাদের ব্যক্তি পরিচিতি, তাদের পরিবার পরিচিতি। এর মধ্যে কিন্তু কোথাও সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত যাদের প্রতিনিধিত্বকারী সরকারের মন্ত্রী ছিলেন অশোক মিত্র, যে সমস্ত মানুষের সর্বহারা শ্রমিক শ্রেণী, ভূমিহীন কৃষক, অসংগঠিত শ্রমিক, এইসব লোকের যে প্রতিনিধি সরকার, বামফ্রন্ট সরকার, সেই সরকারের যে তিনি অর্থমন্ত্রী ছিলেন, সেই অর্থমন্ত্রীর এই স্মৃতিচারণের মধ্যে এখনো পর্যন্ত আমরা সমাজের এই শ্রেণীর মানুষের কোনো কথাবার্তা শুনতে পাচ্ছি না, পাইনি। তবু আমরা পড়ে যাব শেষ পর্যন্ত। দেখা হোক, আসবো
পরবর্তী পাঠের পর্বে। নমস্কার।